নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল জিওটিক্যাল। তারিখটা মনে রাখুন, 9 মে 2026। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের ভিড় আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন এমন একজন মানুষ যাকে একদিন নিজের দল থেকেই কার্যত ছুঁড়ে ফেলা হয়েছিল। হ্যাঁ, আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি, যিনি 2021 সালে নন্দীগ্রামে এবং 2026 সালে খোদ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ভারতের রাজনীতিতে এমন এক ইতিহাস তৈরি করেছেন যা আগে কখনো হয়নি। একজন অপমানিত নেতা কিভাবে নিজের অপমানের বদলা নিয়ে একাই একটা বিশাল রাজনৈতিক সাম্রাজ্য শেষ করে দিলেন, চলুন আজ এই রোমহর্ষক রাজনৈতিক যুদ্ধের গভীরে ঢুকি। ভারতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গ সবসময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এই গল্পটা শুধু একটা রাজ্যের ক্ষমতার রদবদল নয়, ভারতের ইতিহাসে একজন সিটিং মুখ্যমন্ত্রীকে সরাসরি লড়াইয়ে দুবার হারানো, তাও আবার দুবার আলাদা আলাদা আসনে। এটা আগে কখনো হয়নি। দুনিয়ায় দু ধরনের মানুষ হয়, এক যারা অপমানিত হলে ভেঙে পড়ে, মাথা নিচু করে সব ভুলে যায়, আর দুই যারা ভেঙে গিয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। শুভেন্দু অধিকারী হলেন ওই দ্বিতীয় ধরনের মানুষ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা ধৈর্য, অপমান আর সেই অপমানের জবাব দেওয়ার এক মাস্টার ক্লাস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি আপনার কোনো বন্ধু বলে পলিটিক্স খুব বোরিং, তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করে দেখতে বলবেন। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই ফলো করে রাখুন। এই মহা বদলার গল্প বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1998 সালে। বামফ্রন্টের 34 বছরের পুরনো শিকল থেকে বাংলাকে মুক্ত করার স্বপ্ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি তৈরি করেছিলেন, আর এই স্বপ্নে তার সাথে যোগ দিয়েছিলেন এক তরুণ নেতা শুভেন্দু অধিকারী। 1970 সালের 15ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কারকুলি গ্রামে তার জন্ম। বাবা শিশির অধিকারী নিজেও একজন বড় নেতা ছিলেন, তাই রাজনীতি শুভেন্দু ক্লাসরুমে নয়, গলিতে শিখেছিলেন। 1995 সালে কংগ্রেসের হয়ে কাথি মিউনিসিপ্যালিটি থেকে কাউন্সিলর ইলেকশন জেতেন তিনি, আর তারপর আর পিছন ফিরে তাকাননি। কিন্তু আসল শুভেন্দুকে বিশ্ব চেনে 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের সময়। বামফ্রন্ট সরকার কৃষকদের জমি কেড়ে নিয়ে কেমিক্যাল হাব বানাতে চেয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছিলেন শুভেন্দু। তিনি শুধু নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন যোদ্ধা। গ্রামে গ্রামে ঘুরে মানুষকে একজোট করা, বামেদের গুন্ডাদের চোখে চোখ রেখে লড়াই করা, সব তিনি একাই করেছিলেন। বামেদের গুলিতে 14 জন সাধারণ গ্রামবাসীর মৃত্যুর পর সেই আগুন পুরো বাংলায় ছড়িয়ে পড়ে, আর এর হাত ধরেই 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন। এই জয়ে শুভেন্দুর অবদান ছিল বিশাল। 2009 সালে তমলুক লোকসভা আসন থেকে সিপিএম এর লক্ষণ শেঠকে হারানো থেকে শুরু করে 2014 সালে ফের জয়ী হওয়া এবং 2016 সালে এমপি পদ ছেড়ে নন্দীগ্রাম থেকে অ্যাসেম্বলিতে আসা, শুভেন্দু সব প্রমাণ করেছিলেন। তিনি রাজ্যের পরিবহন, সেচ ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পান। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে বীরভূম, প্রায় 50টি বিধানসভা আসনে তার একচ্ছত্র আধিপত্য ছিল। তিনি ছিলেন দলের আসল নাম্বার 2। সবকিছু ঠিকই ছিল, কিন্তু রাজনীতিতে কখন যে ঝড় ওঠে
দেখেও বলতে পারে না। আর এই ঝড় শুরু হলো একটা নাম থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, নতুন প্রজন্মের রাজনীতিতে আসা কোনো সমস্যা নয়, কিন্তু শুভেন্দুর ভিতরটা চিরতরে ভেঙে গেল যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে দলের ডি ফ্যাক্টো নাম্বার 2 বানাতে শুরু করলেন। যে সম্মান শুভেন্দু 22 বছরের পরিশ্রমে নন্দীগ্রামের মাটি থেকে অর্জন করেছিলেন, তা কোনো কারণ ছাড়াই অন্য একজনকে দিয়ে দেওয়া হলো। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মতো জেলা যেখানে শুভেন্দুর শক্তিশালী সংগঠন ছিল, সেগুলো অভিষেকের অধীনে চলে গেল। শুভেন্দু দলের যে যুব সংগঠনের প্রধান ছিলেন, অভিষেক নিজের একটা সমান্তরাল উইং তৈরি করে নিলেন। এমনকি যে ডিস্ট্রিক্ট অবজারভার পদের মাধ্যমে শুভেন্দু পুরো বাংলা সামলাতেন, মমতা নিজেই ঘোষণা করলেন যে তিনি নিজেই এখন সব জেলার অবজারভার। একটু ভেবে দেখুন তো বন্ধুরা, 22 বছর ধরে যে দলের জন্য আপনি রক্ত জল করলেন, রাস্তায় মার খেলেন, সেই দল শুধু রক্তের সম্পর্কের কারণে আপনার সব কেড়ে নিল। আপনার সাথে এমন হলে আপনি কি করতেন? রাগে ফেটে পড়তেন তো? আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত। কিন্তু শুভেন্দু এমন কিছু করলেন যা খুব কম মানুষ পারে। তিনি চুপ থাকলেন, নিজের ভেতরের আগুন ভেতরেই চেপে রাখলেন। কোনো প্রেস কনফারেন্স নেই, সোশ্যাল মিডিয়ায় কোনো ক্ষোভ নেই, শুধু ধীরে ধীরে নিজেকে মন্ত্রিসভার বৈঠক, দলের র্যালি এবং নেতাদের ফোন ধরা থেকে সরিয়ে নিতে শুরু করলেন। এরপর শুরু হলো অ্যাকশন। 26শে নভেম্বর 2020 হুগলি রিভার ব্রিজ কমিশন থেকে পদত্যাগ করেন শুভেন্দু আর মমতা, সাথে সাথে সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দেন। 27শে নভেম্বর 2020 পরিবহন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ, আর 16ই ডিসেম্বর 2020 তিনি তৃণমূল বিধায়কের পদও ছেড়ে দেন। অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন, 19শে ডিসেম্বর 2020। মেদিনীপুরে অমিত শাহের মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে বিজেপিতে যোগ দিয়ে তিনি মাত্র একটা লাইন বলেছিলেন। কোনো বড় স্পিচ নয়, কোনো ড্রামা নয়, তিনি বলেছিলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব। এই একটা লড়াই ছিল সেই আগুন যা আগামী 5 বছর বাংলাকে পথ দেখাবে। তৃণমূল এই কথা শুনে হেসেছিল, কিন্তু শুভেন্দু প্রতিদিন সকালে উঠে নিজের এই শপথ মনে করতেন আর মাঠে কাজ করতেন। বিজেপিতে এসে শুভেন্দুর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তৃণমূলের শক্তিশালী গ্রাউন্ড লেভেল মেশিনারি এবং লোকাল দাদাগিরি বা ভয় দেখানোর রাজনীতি ভাঙা। তিনি জানতেন বাইরের কোনো স্ট্র্যাটেজি এখানে কাজ করবে না, তাই তিনি শুরু করলেন মাস্টার প্ল্যান। পুরো বাংলার 44,000 পোলিং বুথে সার্ভে করা হলো। তিনি হলো পান্না প্রমুখ, অর্থাৎ ভোটার লিস্টের প্রতি পেজে থাকা 30 থেকে 60 জন ভোটারের জন্য বিজেপির একজন বিশ্বস্ত লোকাল কর্মী। যখন পাড়ার লোক দেখলো যে তাদের নিজেদের ছেলেই তাদের পাশে আছে, মানুষের মন থেকে তৃণমূলের ভয় ভাঙতে শুরু করলো। অন্যদিকে তৃণমূলের ওপর মানুষের ক্ষোভ জমছিল পাহাড়ের মতো। এসএসসি স্ক্যামে 25,000-এর বেশি সরকারি চাকরি বিক্রি করে দেওয়া হলো। হাজার হাজার গরিব ছাত্রছাত্রীর স্বপ্ন বড় লোকেরা কিনে নিল, আর সুপ্রিম কোর্ট সব চাকরি বাতিল করে দিল। এরপর এলো সন্দেশখালি, যেখানে মহিলাদের ওপর চরম অত্যাচার হলো আর পুলিশ মেইন অপরাধীকে ধরতে কয়েক সপ্তাহ লাগিয়ে দিল। আর তারপর আরজিকর হাসপাতালে এক ট্রেনি ডাক্তারের মর্মান্তিক হত্যা, যেখানে সরকারের প্রথম রেসপন্স ছিল সত্যিটা লুকানো। ডাক্তাররা কাজ থামালেন, মহিলারা রাতভর মার্চ করলেন। শুভেন্দু অধিকারী এই প্রত্যেকটা ইস্যু বিধানসভায় র্যালিতে তুলে ধরলেন।
তিনি শুধু বিরোধী দলনেতা ছিলেন না, তিনি তৃণমূলকে তাদের আসল আয়না দেখাচ্ছিলেন। 2021 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অপ্রত্যাশিত চাল চেলেছিলেন। তিনি নিজের কেন্দ্র ছেড়ে সরাসরি শুভেন্দুর জায়গা নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিলেন। গোটা দেশ সেদিন বাংলার দিকে তাকিয়েছিল। ফলাফল তো আপনারা জানেনই। শুভেন্দু অধিকারী খোদ সিটিং মুখ্যমন্ত্রীকে 10,900 ভোটে হারিয়ে দিলেন। প্রথম বদলা নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু তৃণমূল 213টি আসন নিয়ে ক্ষমতায় ফেরে এবং মমতার ফের মুখ্যমন্ত্রী হন। শুভেন্দু বিরোধী দলনেতা হন এবং নিজেকে বলেন, প্রথম রাউন্ড আমার, কিন্তু গেম এখনো বাকি। পরবর্তী 5 বছর বিরোধী দলনেতা হিসেবে তিনি বাংলার প্রতিটি স্ক্যাম, প্রতিটি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। আর তারপর আসে 2026 সালের বিধানসভা নির্বাচন। বিজেপির ইস্তেহার বাংলায় মানুষের সব ব্যথার ওষুধ ছিল। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে বেশি টাকা, সরকারি কর্মচারীদের জন্য 7ম পে পেনশন, বন্ধ শিল্প খোলা এবং মহিলাদের সুরক্ষার জন্য দুর্গা স্কোয়াড। 23 এবং 29 এপ্রিল 2026 ভোটের সেই দিন পুরো বাংলায় 2,40,000 সিআরপিএফ জওয়ান মোতায়েন ছিল। পাড়ার দাদারা বাড়িতে চুপ করে বসেছিল আর সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিল। স্বাধীন ভারতের ইতিহাসে বাংলায় রেকর্ড 92.93% মানুষ ভোট দিলেন। এটা শুধু একটা সংখ্যা ছিল না, এটা ছিল বাংলার মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। 4 মে 2026 কাউন্টিং শুরু হলো। কয়েক ঘন্টার মধ্যেই ছবি পরিষ্কার হয়ে যায়। তৃণমূলের বড় বড় মন্ত্রীরা হারছেন। ফাইনাল রেজাল্টে দেখা গেল বিজেপি 206টি আসন, আর যে তৃণমূল 2011 সালে 213টি আসন পেয়েছিল, তারা নেমে এলো মাত্র 81টা আসনে। আর সবচেয়ে বড় চমক হলো ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড়, যেখান থেকে তিনি 59,000 ভোটে জিতেছিলেন। সেখানে তার সামনে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। ফলাফল, শুভেন্দু মমতাকে তার নিজের বাড়িতে 15,000-এর বেশি ভোটে দ্বিতীয়বার হারালেন। একজন সিটিং মুখ্যমন্ত্রীকে সরাসরি দুবার হারানো ভারতের ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন ঘটনা। 8ই মে 2026 বিজেপির লেজিসলেচার পার্টি মিটিংয়ে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম উঠে আসে। আর 9ই মে সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে দাঁড়িয়ে 19শে ডিসেম্বর 2020 তিনি শপথ নিয়েছিলেন মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো। সেই শপথ পূর্ণ হলো। তিনি বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বন্ধুরা, এই গল্প শুধু একজন নেতার জয়ের নয়, এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা। যখন কেউ আপনাকে ভেঙে দেয়, তখন আপনার কাছে দুটো রাস্তা থাকে, হয় সব মেনে নিয়ে চুপ হয়ে যান, আর না হয় নিজের ওই কষ্ট আর অপমানকে নিজের শক্তিতে পরিণত করুন, আর এমন কিছু করুন যা দুনিয়া অসম্ভব বলে মনে করে। জনতা যখন জাগে, তখন কোনো ক্ষমতাই আর টিকে থাকতে পারে না। যদি এই ভিডিওটা আপনার তথ্যমূলক এবং ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, বদলা। আমি দেখতে চাই এই সত্যি কাহিনী কত মানুষের কাছে পৌঁছলো। পলিটিক্স, জিওপলিটিক্স এবং ইতিহাসের এমন অজানা গল্পগুলো সোজা আপনার ফোনে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিন। ভিডিওটা লাইক করুন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।